প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে হাইড্রা লেকচার 4-এ স্বাগতম। দেখো, হাইড্রা লেকচার 3-তে আমরা নিউরোসাইটের গঠন, তারপর হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ এগুলো পড়াইছিলাম। কিন্তু নিউরোসাইট থেকে আমাদের হালকা একটু ল্যাকিংস থেকে গেছিলো, সেটা একটু বলি। প্রথমে আসো, পরীক্ষায় আসতে পারে যে নিউরোসাইটের কয়টি অংশ, তখন তোমার সরাসরি অ্যান্সার হবে নিউরোসাইটের 5টা অংশ। 5টা অংশ না স্যার, কেমনে? দেখো এবার, এই যে এই নিউরোসাইটের দেখো তো, এখানে আমরা দেখো এই যে এটা এবং এটা, এই দুইটা অংশ আমরা পাচ্ছি, এগুলোকে বলবো হচ্ছে আমরা আবরণ। তাহলে এটা একটা অংশ গেল, এটা একটা অংশ গেল। তাহলে পরীক্ষায় আসবে হাইড্রার আবরণ কয় স্তরী? তাহলে বলো তো হাইড্রার আবরণ কয় স্তরী? এই যে হাইড্রা বলতেছে নিউরোসাইটের আবরণ কয় স্তরী, পরীক্ষায় যদি আসে দ্বিস্তরী। তাহলে নিউরোসাইটের আবরণ কয় স্তরী? দ্বিস্তরী। এবার আসো তো, এই যে দ্বিতীয় আবরণ যেটা, এটার ভিতরে যে অংশটা, এটাকে আমরা কি বলি বলো তো? নেমাটোসিস্ট। বলো কি বলি? নেমাটোসিস্ট। তাহলে হাইড্রার সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে তোমার নিউরোসাইটের দ্বিতীয় অংশ হচ্ছে নেমাটোসিস্ট। এরপরে আসো তো এই অংশটা তাহলে এটা কি বলো তো? এটা হচ্ছে অপারকুলাম বা ডাকনাটা আমরা বলছিলাম। তাহলে এই অপারকুলাম হচ্ছে এই যে 3 নাম্বার অংশ। তাহলে 5টা অংশের মধ্যে 3টা চিনলাম। এবার আসো এই জিনিসটা, এটা কি? এটা হচ্ছে নিডুসিল। বলো এটা কি? এটা হচ্ছে নিডুসিল। তাহলে গেল, এটা হচ্ছে নিডুসিল, এটা হচ্ছে 4 নাম্বার অংশ। তারপর গেল এই যে এটা দেখো, এটা এবং এটা, এই দুইটা মিলে একটা অংশ। এটা এবং এটা, এই দুটা মিলে হচ্ছে একটা অংশ। এই দুটা মিলে একটা অংশ। তাহলে বলো তো এগুলা কি? এগুলো হচ্ছে পেশি সূত্রক। বলো কি সূত্রক? পেশি সূত্রক। তাহলে এগুলো হচ্ছে পেশি সূত্রক। আর আরেকটা কি? এটা কি? এই যে এটা হচ্ছে লেসু। তাহলে এই 5টা অংশ। তাহলে পরীক্ষায় যদি আসে নিউরোসাইটের আদর্শ নিউরোসাইটে কয়টা অংশ থাকে? 5টা। কি কি বলো তো? একটা দ্বিস্তরীয় আবরণ থাকে, নেমাটোসিস্ট থাকে, অপারকুলাম থাকে, নিউরোসিল থাকে এবং পেশি সূত্রক ও লেসু থাকে। পেশি সূত্রক কি থাকে? লেসু থাকে। তাহলে এই জিনিসটা তুমি একটু পড়বা। এবার এখান থেকে আমার আরেকটা ইনফরমেশন একটু জানতে হবে, যেগুলো আমি গত ক্লাসে সব ইনফরমেশন দিছি। আরেকটা ইনফরমেশন শুধু জানতে হবে, সেটা হচ্ছে নিউরোসিলটা কি? নিউরোসিলটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম। রূপান্তরিত সিলিয়াম। স্যার ব্যাপারটা আমি বুঝি নাই, যে সিলিয়াম মানে হচ্ছে সিলিয়া, যে সিলিয়া মানে হচ্ছে কতগুলো এরকম লোমের মতো অংশ। যেমন দেখো, এই সিলিয়াটা আমরা আমাদের শ্বাসনালীতে পাই। এই যে আমাদের শ্বাসনালীতে এরকম কিছু চুলের মতো অংশ থাকে, যেগুলো বহিরাগত পদার্থকে প্রবেশ করতে দেয় না। তাহলে এগুলাই হচ্ছে সিলিয়া, লোমের মতো অংশগুলো। এই যে এই সিলিয়াগুলা রূপান্তরিত হয়ে, এই যে এরকম নিউরোসিলটা তৈরি করছে। তাহলে এই যে নিউরোসিল হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা গত ক্লাসে নিউরোসাইটের গঠন পড়ছিলাম। এখন নিউরোসাইটের কয়টা অংশ যদি ডিরেক্ট জিজ্ঞেস করে? 5টা। কি কি জিজ্ঞেস করলে? তাহলে আবরণ, নেমাটোসিস্ট, তারপর হচ্ছে অপারকুলাম, নিউরোসিল, পেশিসূত্রক ও লেসু। আর বাকি যা পড়েছে এগুলো গত ক্লাসের মতো ঠিক থাকবে। এবার আসো আমরা আরেকটা প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে হাইড্রার সূত্রক নিক্ষেপের কৌশল। এই যে এখানে ভিতরে যে সূত্রকটা রয়েছে, এই সূত্রকটা কিভাবে সে নিক্ষেপ করে? নিক্ষিপ্ত অবস্থায় আমরা নিউরোসাইটের গঠন আঁকাইছি তোমাকে, কিন্তু এটা কিভাবে নিক্ষেপ করে, কৌশলটা কি? প্রথমে আসো, যে বলো তো এই নিউরোসাইটটা সবচেয়ে বেশি থাকে কোথায়? বলো তো এই নিউরোসাইটটা সবচেয়ে বেশি থাকে, আমাদেরকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়, নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায় বলো? আমরা পড়াইছি নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোর্সিকায়। নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? কোর্সিকায়। তাহলে কোর্সিকায় বেশি থাকে। নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোর্সিকায়। তাহলে আবার বলতেছি, নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোর্সিকায়। নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোর্সিকায়। এখন আমাদেরকে যদি এই যে এটা কিভাবে সূত্রকটা নিক্ষিপ্ত হয়, এই সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হবে দেখো। তাহলে কোর্সিকার কাছাকাছি যখন এই যে তোমার কোনো আসবে, খাবার বা শিকার আসবে, তখন এই নিউরোসাইটটা উদ্দীপ্ত হবে। তাহলে পরীক্ষায় আসবে এই সূত্রক নিক্ষেপটা শুরু হয় কখন? নিউরোসাইট উদ্দীপ্ত হলে। উদ্দীপ্ত হওয়া মানে বুঝতে পারা। আবার বলতেছি, কোর্সিকার কাছাকাছি যখন কোনো শিকার আসবে, তখন এই নিউরোসাইটটা বুঝতে পারা মানে উদ্দীপ্ত হওয়া। তাহলে নিউরোসাইট উদ্দীপ্ত হয়ে যাবে। তাহলে নিউরোসাইট উদ্দীপ্ত হবে কখন? যখন কোনো একটা খাবার তার কাছাকাছি আসবে। খাবার কাছাকাছি আসলে নিউরোসাইট উদ্দীপ্ত হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে নিউরোসাইট উদ্দীপ্ত হবে। খেয়াল করো, এখন এই নিউরোসাইট উদ্দীপ্ত হলে সূত্রক নিক্ষেপটা শুরু হবে। আচ্ছা, এবার কি হয়? তাহলে কাছাকাছি আসলে নিউরোসাইট যখন উদ্দীপ্ত হয়, তখন এই যে প্রাচীরটা আছে দেখো, এই যে প্রাচীরটা আছে, এই প্রাচীরের পানিবেদ্যতা বেড়ে যায়। বলো, এই যে শিকার যখন কোর্সিকার নিকটবর্তী হয়, তখন কি বেড়ে যায়? এই যে প্রাচীরের পানিবেদ্যতা বেড়ে যায়। এই যে পানিবেদ্যতা বেড়ে যাবে। তাহলে এখান থেকে পানি ঢুকতেছে, দেখো পানি ঢুকতেছে, পানিবেদ্যতা বেড়ে গেছে, পানি ঢুকতেছে, এই যে পানি ঢুকতেছে। তাহলে পানি ঢুকলে এখানে ভিতরে যে চাপটা সৃষ্টি হবে, এটাকে বলবো হচ্ছে আমরা অবিশ্রবণিক চাপ। বলো কি চাপ বলবো? অবিশ্রবণিক চাপ। তাহলে প্রাচীরের পানিবেদ্যতা যখন বেড়ে যাবে,
নিউরোসাইট উদ্দীপ্ত হওয়ার সাথে সাথে, বুঝতে পারার সাথে সাথে এই প্রাচীরগুলো বেশি বেশি পানি ভিতরে প্রবেশ করাবে। তো প্রবেশ করানোর ফলে এখানে যে চাপটা বেড়ে যায় এটাকে বলে হচ্ছে আমরা অভিস্রবণিক চাপ। তাহলে কি বেড়ে যায়? অভিস্রবণিক চাপ বেড়ে যায়। অভিস্রবণিক চাপ যখন বেড়ে যাবে তখন কি হবে দেখো, এখান থেকে একটা পদার্থ করিতে হবে। এই পদার্থটার নাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পলিগামা গ্লুটামেট। আমার মুখে মুখে 3 বার বলবা। তাহলে বলো সূত্রক নিক্ষেপ হয় কোন রাসায়নিক পদার্থ করিতে হলে? পলিগামা গ্লুটামেট। বলো কোনটা? পলিগামা গ্লুটামেট। পলিগামা গ্লুটামেট। তাহলে এই অভিস্রবণিক চাপ বেড়ে গেলে এই পদার্থটা করিতে হবে, পলিগামা গ্লুটামেট করিতে হবে। করিতে হওয়ার পরে এবার শিকার যখন এই নিউরোসিল, এই যে নিউরোসিলকে যখন কি করবে, স্পর্শ করবে, এই যে এখন যখন এটা তো উদ্দীপ্ত হয়েছে এর আগে, এখন যখন সরাসরি এটাকে স্পর্শ করবে তখন কি হবে, এই সুতা, এই যে যেটা তোমার কি বলে, এই যে যেটা এই অপারকুলাম যেটা, এই অপারকুলামটা হচ্ছে এখান থেকে সরে যাবে। এই যে অপারকুলামটা এভাবে সরে গেছে, দেখো অপারকুলামটা সরে গেছে। এখন অপারকুলামটা এখন দেখো কি হয়ে গেছে, সরে গেছে। অপারকুলাম যখন সরে গেছে তখন এবার কি হবে, এখানে আরও পানি প্রবেশ করবে। দেখো এখানে আরও পানি প্রবেশ করবে, এই যে এখানে আরও পানি প্রবেশ করবে, এখানে আরও পানি প্রবেশ করবে, এদিক দিয়ে আরও পানি প্রবেশ করবে। যখন পানি প্রবেশ করবে, হ্যাঁ, তখন এখানের ভিতর একটা চাপ বেড়ে যাবে, সেটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রোস্ট্যাটিক চাপ। বলো কি চাপ বেড়ে যাবে? হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে। তাহলে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে। তাহলে দেখো আবার বলতেছি, তাহলে হাইড্রোস্ট্যাটিক চাপ যখন পানি ঢোকার ফলে যখন এখানে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে, যেখানে যখন পানি ঢোকার ফলে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে, তখন এই সুতাটা, এই যে এই সুতাটা তখন আর এখানে থাকবে না, এই সুতাটা তখন আর এখানে থাকবে না, এই সুতাটা আর এখানে থাকবে না। এই সুতাটা তখন কি হবে, এই সুতাটা তখন এখান থেকে নিক্ষিপ্ত, বাইরে নিক্ষিপ্ত হয়ে যাবে। দেখো এই সুতাটা এখান থেকে বাইরে নিক্ষিপ্ত হয়ে গেছে। এভাবে করে সূত্রটা নিক্ষিপ্ত হয়। তাহলে আসো তো আমরা আরেকবার বলি সুন্দর করে। প্রথমে আসো, যখন কোনো একটা শিকার কোষশিকার কাছাকাছি আসবে তখন এই নিউরোসাইট সেটা বুঝতে পারবে। বুঝতে পারা মানে উদ্দীপ্ত হওয়া। উদ্দীপ্ত হওয়ার সাথে সাথে সূত্রক নিক্ষেপের প্রসেসিংটা শুরু হবে। তাহলে তখন কি হয়, তখন হচ্ছে যে এই যে প্রাচীরের পানিবেদ্যতা বেড়ে গিয়ে ভিতরে পানি প্রবেশ করে। ভিতরে পানি প্রবেশ করলে কোন চাপ বেড়ে যায়? অভিস্রবণিক চাপ বেড়ে যায়। অভিস্রবণিক চাপ বেড়ে গেলে এখান থেকে একটা পদার্থ করিতে হয়, সেই পদার্থটার নাম হচ্ছে পলিগামা গ্লুটামেট। পলিগামা গ্লুটামেট যদি করিতে হয়, তারপর তোমার এই নিউরোসিলটা এটাকে, এই শিকারটাকে এই যে তোমার স্পর্শ করার সাথে সাথে, এই শিকারটা যখন নিউরোসিলকে স্পর্শ করবে এটার সাথে সাথে তখন অপারকুলামটা সরে যাবে, এই যে সরে গেছে। তখন ভিতরে পানি প্রবেশ করে কি চাপ বেড়ে যায়? হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। এই যে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেছে, ফলে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে আলটিমেটলি কী হয়? সূত্রকটা নিক্ষিপ্ত হয়। সূত্রকটা কী হয়? নিক্ষিপ্ত হয়। তাহলে বলো তো এই সূত্রকটা নিক্ষিপ্ত হয়েছে কিভাবে? দুইভাবে। একটা হচ্ছে এই রাসায়নিক পদার্থটা করিতে হয়েছে পলিগামা গ্লুটামেট, আর একটা হচ্ছে এই যে তোমার অপারকুলামটা সরে গেছে। অপারকুলামটা কি হয়ে গেছে? সরে গেছে। তাহলে অপারকুলামটা সরে গেছে, এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। আর আর এখানে পলিগামা গ্লুটামেট এই রাসায়নিক পদার্থটা করিতে হয়েছে, তার মানে হচ্ছে এটা রাসায়নিক প্রক্রিয়া। বলো কি প্রক্রিয়া? রাসায়নিক প্রক্রিয়া। তাহলে কি বুঝতে পারলাম আমরা? তাহলে সূত্রক নিক্ষেপ একটা কি প্রক্রিয়া? যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া। বলো কি প্রক্রিয়া? যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে সূত্রক নিক্ষেপ হচ্ছে এক ধরনের যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া। কেন? কারণ যান্ত্রিক মানে হচ্ছে অপারকুলাম সরে গেছে সেটা, আর রাসায়নিক মানে হচ্ছে পলিগামা গ্লুটামেট করিতে হয়েছে সেটা। তাহলে এই ব্যাপারটা তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে এখান থেকে কী এমসিকিউ আসতে পারে? সেটা হচ্ছে কোন ধরনের প্রক্রিয়া, কোন পদার্থ করিতে হয়, এই যে অভিস্রবণিক চাপ বেড়ে যায় নাকি কমে যায়, প্রাচীরের পানিবেদ্যতা বেড়ে যায় নাকি কমে যায়, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায় নাকি কমে যায়, নিউরোসাইট কখন সূত্রক নিক্ষেপ কখন শুরু হয়, নিউরোসাইট উদ্দীপ্ত হলে শুরু হয়, এই ব্যাপারগুলো তোমাকে আসতে পারে। এরপরে দেখো যে তোমার সূত্রক নিক্ষেপে যদি একবার হয়ে যায়, তুমি দেখো আমরা বলছিলাম এই সূত্রকটাকে আমরা বন্দুকের গুলির সাথে তুলনা করছিলাম। এই যে নিউরোসিলে যখন চাপ লাগে তখন সূত্রকটা বের হয়, তার মানে বন্দুকের ট্রিগারে যখন চাপ লাগে তখন গুলি বের হয়। তাহলে বলো তো ট্রিগারে যদি একবার চাপ পড়ে যায় তাহলে গুলি যেটা বের হবে সেটাকে আর কখনো ফেরত আসবে? ফেরত আসবে না। হ্যাঁ, সেজন্য বলে বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বের হলে আর ফেরত আনা যায় না। তাহলে এই সূত্রকটা যখন একবার নিক্ষিপ্ত হয়ে যাবে তখন সেটা কাজ যখন করে ফেলবে, শিকারটা শিকার করে ফেলবে, তখন সে এসে আবার হ্যাঁ ভালো ছেলের মতো ভিতরে এসে আবার এটা পেঁচিয়ে যাবে, সেরকম না। এই সূত্রকটা একবার নিক্ষিপ্ত হলে সেটা কখনোই আর কোথায় ফেরত আসবে না? নিউরোসাইটে ফেরত আসবে না। খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটা আর কখনোই কি হয় না? ফেরত আসে না। এটা একটা কথা। তাহলে এবার ফেরত না আসলে কি হয়? ফেরত না আসলে হয় কি? 48 ঘন্টার মধ্যে, বলো কত ঘন্টার মধ্যে? 48 ঘন্টার মধ্যে, এই যে 48 ঘন্টার মধ্যে ওই জায়গায় নতুন আরেকটা নিউরোসাইট সৃষ্টি হবে। তাহলে এবার বলো, এই যে কোনো কোষে প্রতিস্থাপিত হতে পারে কোন কোষ? আমরা দ্বিতীয় লেকচারে পড়াইছি যে ইন্টারস্টিশিয়াল কোষ।
তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ নতুন নতুন নিডোসাইট সৃষ্টি করবে 48 ঘন্টার মধ্যে। কথা বুঝাইতে পারছি? তাহলে আবার বলতেছি, সূত্রকে একবার নিক্ষিপ্ত হলে সেটা আর কখনো ফেরত আসে না। দ্বিতীয় কথা, তাহলে কি হয়, 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো নিডোসাইটে রিপ্লেস হয়। ব্যাপারটা বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের সূত্রক নিক্ষেপের কৌশল। তাহলে সূত্রক নিক্ষেপের কৌশল আশা করি তুমি পারবা। এখন আমাদের আরেকটা টপিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রার শিকার বা হাইড্রার খাদ্য গ্রহণ। হাইড্রার খাদ্য গ্রহণ। তাহলে আসো, হাইড্রার খাদ্য গ্রহণ, এটা হচ্ছে আমরা তোমাদের মোটামুটি হচ্ছে এর আগের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করছি, এখন একটু বলে দিব। প্রথমে আসবে যে হাইড্রার খাদ্য কারা। তাহলে লিখো যে হাইড্রার শিকারে বিদ্যমান রাসায়নিক পদার্থ। লিখো বিদ্যমান রাসায়নিক পদার্থ। তাহলে হাইড্রা সবাইকে শিকার হিসেবে গ্রহণ করবে না। তাহলে যাদের দেহে একটা রাসায়নিক পদার্থ থাকবে স্পেসিফিক, তাকে গ্রহণ করবে। তার নাম কি? গ্লুটাথিওন। তাহলে গ্লুটাথিওন। তাহলে হাইড্রার দেহের বিদ্যমান রাসায়নিক পদার্থ কোনটা? গ্লুটাথিওন। পরীক্ষায় আসবে, হাইড্রার দেহের বিদ্যমান রাসায়নিক পদার্থ কোনটা? গ্লুটাথিওন। তাহলে যেসব শিকারের দেহে গ্লুটাথিওন রাসায়নিক পদার্থটা থাকবে তাদেরকে হাইড্রা শিকার হিসেবে গ্রহণ করে। দ্বিতীয় কথা, এবার আসো যে হাইড্রার প্রধান খাদ্য কি। যেমন দেখো, আমাদের প্রধান খাদ্য কি? ভাত। তাহলে হাইড্রার প্রধান খাদ্য কি? হাইড্রার প্রধান খাদ্য একটা নাম মুখস্থ করে ফেলতে হবে, এটা ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। খুবই ইম্পর্টেন্ট, হাইড্রার প্রধান খাদ্য কি? পরীক্ষায় আসে, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। তাহলে ক্রাস্টাসীয় মানে কি? বেসিক্যালি খণ্ডায়িত, খণ্ড সেগুলো, যেমন কেঁচুতে তুমি দেখতে পাবা খণ্ড। ক্রাস্টাসীয় সন্ধিপদী মানে পদী মানে পা, সন্ধি মানে যুক্ত। এই যে যাদের যেমন দেখবা চিংড়ি, তেলাপোকা, এগুলোতে এরকম জোড়া জোড়া পা থাকে, তাহলে সন্ধিপদী প্রাণী এরকম। তাহলে এবার আসো, আমাদের প্রধান খাদ্য ভাত, কিন্তু আমরা কি ভাত ছাড়া অন্যান্য কিছু খাই না? অন্যান্য কিছু খাই তো। তাহলে এখানে এবার প্রধান খাদ্যের পরে অন্যান্য খাদ্য কি কি আছে? হাইড্রার অন্যান্য খাদ্য। তাহলে আমরা হাইড্রার অন্যান্য খাদ্য কি কি আছে দেখি। তাহলে হাইড্রার অন্যান্য খাদ্য অনেকগুলো আছে। যেমন আমি যদি বলি যে মাছের ডিম, ছোট ছোট প্রাণী, তারপর হচ্ছে খণ্ডায়িত প্রাণী, সাইক্লপস, তারপর হচ্ছে পতঙ্গের লার্ভা, তারপর হচ্ছে ড্যাফনিয়া। তাহলে এগুলা হচ্ছে অন্যান্য খাদ্যের মধ্যে পড়ে। এখন আসো, এই জায়গা থেকে একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, কিরকম যে হাইড্রার খাদ্য নয় কোনটা, এভাবে একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে দেখো, এগুলো অনেক সময় আমাদের হচ্ছে মনে থাকতে চায় না এতগুলা। তাহলে এটার জন্য আমরা একটা ছন্দ দিচ্ছি, দেখো যে মাছের ছোটকণ্ড, মাছের ছোটকণ্ড সাপকে ডরায়, ভয় পায় আর কি, হ্যাঁ ডরায়। আমরা ছন্দ মেলানোর জন্য এভাবে করে বললাম। তাহলে আসো, এবার তুমি চিন্তা করো, একটা পুকুরে ছোট ছোট মাছ আছে, আবার সাপও আছে। তাহলে বলো তো, ছোট ছোট মাছগুলো সাপকে কি পাবে? ভয় পাবে। তাহলে মাছের ছোটকণ্ড সাপকে ডরায়। তাহলে এবার দেখো তো, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? মাছের দিয়ে হচ্ছে মাছের ডিম, ছোট দিয়ে হচ্ছে ছোট ছোট প্রাণী, খণ্ড দিয়ে কি? খণ্ডায়িত প্রাণী। দন্তিয়া সকাশা দিয়ে কি? দন্তিয়া সকাশা দিয়ে হচ্ছে সাইক্লপস। যে সাপের প দিয়ে হচ্ছে পতঙ্গ, এই যে পতঙ্গের লার্ভা, হ্যাঁ পতঙ্গের লার্ভা। ডরায় মানে হচ্ছে ড্যাফনিয়া। ডরায় মানে কি বললাম? ড্যাফনিয়া। তাহলে তুমি এখন বলতে পারবে না সিরিয়ালি, মাছের মানে হচ্ছে মাছের ডিম, ছোট ছোট প্রাণী, খণ্ডায়িত প্রাণী, তারপর সাইক্লপস, দিয়ে পতঙ্গের লার্ভা, ডরায় দিয়ে ড্যাফনিয়া। তাহলে এগুলো হচ্ছে সবগুলা হাইড্রার খাদ্য। এবার আসো, হাইড্রা এই খাদ্যটাকে কিভাবে শিকার করে। তাহলে তুমি চিন্তা করো তো, কিভাবে শিকার করে। আমি পড়াইছিলাম, মনে আছে কিনা বলো, যে হাইড্রার নেমাটোসিস্টে আমরা কিছু প্রকারভেদ পড়াইছিলাম, যেমন বল বেল্ট, মনে আছে কিনা দেখো, বল বেল্ট, তারপর হচ্ছে পেনিট্রেন্ট,
তারপর হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এ ধরনের কিছু আমরা কি পড়াইছিলাম, প্রকারভেদ পড়াইছিলাম। মনে আছে এখানে আঠালো রসকরণ করে কে? আঠালো রসকরণ করে হচ্ছে গ্লুটিনেন্ট। আঠালো রস বলবেন্ট কি করে বলছিলাম, এটা হচ্ছে শিকারকে কি করে ফেলে, জড়িয়ে ধরে ফেলে। আর এটা কি করে ফেলে, শিকারকে অবশ করে ফেলে বলছিলাম হিপনোটক্সিন প্রবেশ করিয়ে। তাহলে আবার কি হয় তুমি চিন্তা করো তো, একটা ক্ষুধার্ত হাইড্রা এভাবে, একটা হাইড্রার খিদা লাগছে, ক্ষুধার্ত হাইড্রা সে এভাবে করে পাদচাকতিকে এরকম বৃত্তির সাথে আটকিয়ে এভাবে করে কোষিকাগুলোকে বাসিয়ে দিয়ে সে মুক্ত মনে খাবারের জন্য কি করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে। সে কি করছে, এভাবে করে একটা বৃত্তির সাথে পাটাকে আটকিয়ে এভাবে হেলে দোলে শিকারের জন্য অপেক্ষা করতেছে, তাই না? তাহলে আবার হঠাৎ করে এদিক দিয়ে একটা শিকার যাচ্ছে, তখন সাথে সাথে কি করবে, ওই নিডোসাইটের নেমাটোসিস্ট থেকে ওই পেঁচানো সূত্রটা নিক্ষিপ্ত হয়ে এই বলব্যান্ড এসে কি করবে, এটাকে এভাবে করে জড়িয়ে ধরে ফেলবে। তাহলে দেখো এটা একটা গতি নিয়ে যাচ্ছিল, তাহলে এখন যখন এটাকে জড়িয়ে ধরে ফেলছে তখন এটা সাথে সাথে কি হয়ে যাবে, এই গতিটা থেমে যাবে, গতিরোধ হয়ে যাবে। তাহলে পরীক্ষায় আসবে যে খাবারকে জড়িয়ে ধরে গতিরোধ করছে বলব্যান্ড, 1 নম্বরে করলো। দ্বিতীয় কথা, করার পরে এবার দেখো কি হবে, যে এটা তো দেখো এটা বারবার ছোটাছুটি করবে, চলে যাইতেছে এখান থেকে, তখন সে কি করবে, এই যে আঠালো রসকরণ করে এটার সাথে আটকিয়ে ফেলবে। এই যে আঠালো রসকরণ করে, এই যে দেখো একদম এটার সাথে কোষিকার সাথে আটকিয়ে ফেলছে। পরবর্তীতে এটা আরও নড়াচড়া করবে, যে কিরে এটা তো মনে হয়, আমি তো মনে হয় বিপদে পড়ে গেলাম। তাহলে তখন সে আরও ফাইনালি বাঁচার চেষ্টা করবে। তখন সে কি করবে, পেনিট্রেন্ট থেকে হিপনোটক্সিন, এই যে হিপনোটক্সিন প্রবেশ করায় দিবে। ফলে এটা কি হয়ে যাবে, অবশ হয়ে যাবে। তো অবশ যখন হয়ে যাবে এটা, তখন অবশ যখন হয়ে গেছে, অজ্ঞান যখন হয়ে গেছে, তখন সেটাকে সে কি করবে, এই মুখছিদ্র দিয়ে কোথায় প্রবেশ করাবে, সিলেন্টারনে প্রবেশ করাবে। এটা হচ্ছে হাইড্রার ফাঁকা জায়গা বা সিলেন্টারন। তাহলে এভাবে করে হাইড্রা সিলেন্টারনে প্রবেশ করাবে। এভাবে করে হাইড্রা কি করবে, শিকার ধরবে বা শিকার করবে। তাহলে ব্যাপারটা তুমি বুঝছো কিনা দেখো তো, আমি এখানে সুন্দর করে তোমাকে ব্যাপারটা দেখাই দিচ্ছি, হাইড্রা কীভাবে শিকার ধরে। শিকার ধরার কৌশলটা একটু বুঝছো কিনা দেখো তো, পরীক্ষায় আসলে পারবা কিনা। যে দেখো যে ক্ষুধার্ত হাইড্রা পদতলকে বৃত্তির সাথে আটকে মূলদেহকে বাসিয়ে শিকারের অপেক্ষা করতে থাকে এবং শিকার হাইড্রার কোষশিকার স্পর্শ করলে নেমাটোসিস্ট নিক্ষিপ্ত হয়। তাহলে প্রথমে কোনটা, বলব্যান্ড জড়িয়ে ধরে গতিরোধ করবে। তারপর গ্লুটিনেন্টগুলো কি করবে, আটালো রসকরণ করে শিকারকে কি করে ফেলবে, আটকিয়ে ফেলবে। তারপর পেনিট্রেন্ট কি করবে, হিপনোটক্সিন প্রবেশের মাধ্যমে শিকারকে অবশ করে কোষিকার সাহায্যে এটা কোথায় পৌঁছে নিয়ে আসবে, সিলেন্টারনে নিয়ে আসবে। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তুমি। তাহলে এভাবে হাইড্রা কি করে, যে শিকারটা ধরে, ব্যাপারটা বুঝতে পারছো। আর হাইড্রার প্রধান খাদ্য কি বলতো, ক্ষুদ্র কাষ্টাশীয় সন্ধিপদী প্রাণী। আর যদি বলতো যে হাইড্রার অন্যান্য খাদ্যের মধ্যে কী কী আছে, মাছের ডিম, ছোটো ছোটো প্রাণী, খণ্ডায়িত প্রাণী, সাইক্লপস, পতঙ্গের লার্ভা এবং ড্যাফনিয়া। আর হাইড্রা কোনগুলাকে কাজ শিকার হিসেবে গ্রহণ করে, যেসব শিকারের দেহে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ আছে। আর সূত্রক নিক্ষেপের জন্য কোন রাসায়নিক পদার্থকরণ হয় বলতো, পলিগামা গ্লুটামেট। তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, না বুঝলে পারবা না। এবার আসো যে এবার এটা তো সিলেন্টারনে প্রবেশ করছে। তাহলে আবার দেখো সিলেন্টারনে প্রবেশ করছে, একটু দেখো ভালো করে খেয়াল করো, এই যে সিলেন্টারনে প্রবেশ করছে, সিলেন্টারন মানে এই খালি জায়গাটা। এবার বলো তো এখানে কি আছে, এই যে সিলেন্টারনকে দুই পাশ থেকে আবৃত করে রাখছে, এই কোষের স্তরটার নাম কি বলো তো, গ্যাস্ট্রোডার্মিস। বলো কি ডার্মিস, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। আর বাইরেরটাকে কি বলা হয়েছিল, বাইরেরটাকে বলা হয়েছিল একটোডার্মিস। এই যে বাইরের কোষের স্তর যেটা, এটা হচ্ছে একটোডার্মিস। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটোডার্মিস। তাহলে হাইড্রার দেহে এরকম দুইটা কোষের স্তর থাকে, একটোডার্মিস এবং এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। তাহলে বলো তো তুমি যে এই যে হাইড্রা যে শিকারটা করছে সেটা কোথায় চলে আসছে, এই যে বলো কোথায় চলে আসছে, এই যে এখানে চলে আসছে, সিলেন্টারনে চলে আসছে। তাহলে সিলেন্টারন এটা পরিপাক হবে, ভালো করে খেয়াল করো। তাহলে সিলেন্টারনে যে পরিপাকটা হবে, এই পরিপাকটাকে তুমি বলবা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। কি পরিপাক বলবা বলো তো, বহিঃকোষীয় পরিপাক। তাহলে বলো সিলেন্টারনে কি কোনো কোষ আছে নাকি, এটা ফাঁকা। তাহলে এটা কোষের ভিতরে না হয়ে এটা বাইরে হচ্ছে, কোষের বাইরে। দ্যাট মিনস এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তাহলে আমাদেরকে যদি পরীক্ষায় আসে যে বহিঃকোষীয় পরিপাক কোথায় হয় বলো তো, বহিঃকোষীয় পরিপাক হয়, তাহলে কোষীয় পরিপাক সংগঠনের স্থান বা সংগঠনের স্থান। তাহলে সংগঠনের স্থান এটা কোথায় সংগঠিত হয়, তাহলে বলো এটা সংগঠিত হয় কোথায়, সিলেন্টেরনে। বলো কোথায়, সিলেন্টেরনে। দ্বিতীয় কথা, 1 নাম্বার গেল। দ্বিতীয় কথা,
তাহলে এবার খাদ্যটা এখানে কি দিয়ে প্রবেশ করছে বলো তো, এটা কি মুখছিদ্র, তাহলে খাবারটা এটা এখানে কি দিয়ে প্রবেশ করছে একটু বলো না, খাবারটা এখানে কি দিয়ে প্রবেশ করছে, এই যে মুখছিদ্র দিয়ে প্রবেশ করছে, তাহলে এটা খাদ্য প্রবেশ, তাহলে বহিঃকোষীয়র ক্ষেত্রে খাদ্য প্রবেশ করে কি দিয়ে, খাদ্য প্রবেশ করে কি দিয়ে, খাদ্য প্রবেশ করে হচ্ছে মুখছিদ্র দিয়ে, তাহলে মুখছিদ্র এটা তো একটা নির্দিষ্ট পথ, তাহলে এটা আমাদেরকে মুখছিদ্র না বলে কি বলতে পারে, নির্দিষ্ট পথে, নির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট পথ দিয়েই বা মুখছিদ্র দিয়ে এখানে প্রবেশ করতেছে। এরপরে ভালো করে খেয়াল করবা যে এটা নির্দিষ্ট পথে এভাবে করে এখানে প্রবেশ করলো, তাহলে প্রবেশ করার পরে খাদ্যটা অবস্থান কোথায় করতেছে বলো তো, খাদ্যের অবস্থান, তাহলে 3 নাম্বার হচ্ছে খাদ্যের অবস্থান, ভালো করে খেয়াল করবা কি অবস্থান, খাদ্যের অবস্থান, তাহলে খাদ্যটা অবস্থান কোথায়, বুকে কোথায় অবস্থান করতেছে, সিলেন্টারনে অবস্থান করতেছে, তাহলে সংগঠনের স্থানও সিলেন্টারন আর হচ্ছে খাদ্যের অবস্থানও কোথায়, সিলেন্টারনে, বলো কোথায়, সিলেন্টারনে, ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এবার খাদ্যটা এখানে কি হবে, পরিপাক হবে, পরিপাক মানে হচ্ছে যে সেটা ভাঙবে, তাহলে এখন ভাঙার জন্য কি দরকার, এনজাইম দরকার, তাহলে এনজাইম কোত্থেকে নিঃসরণ হবে, পরিপাকের জন্য বহিঃকোষীয় পরিপাকের জন্য এনজাইম নিঃসরণ কোত্থেকে হবে, তাহলে এনজাইম নিঃসরণ কোত্থেকে হবে, তাহলে এনজাইম নিঃসরণ কোত্থেকে হবে, এনজাইম নিঃসরণ কোত্থেকে হবে, এনজাইম নিঃসরণ কোত্থেকে হবে, তাহলে বলো এবার আমরা তোমাদেরকে অন্ততক বা এন্ডোডার্মিসে কয় ধরনের কোষ পড়াইছিলাম, 5 ধরনের, তার মধ্যে একটা ছিল গ্রন্থিকোষ, গ্রন্থিকোষের এক ধরনের ছিল এনজাইম নিঃসারী গ্রন্থিকোষ, তাহলে এখানে ভালো করে খেয়াল করো অন্ততকে, তাহলে দেখো এটাকে আবৃত করে রাখছে কে, অন্ততক, তাহলে অন্ততকের যে গ্রন্থিকোষগুলো আছে সেই গ্রন্থিকোষগুলো থেকেই তোমার কি হবে, এখানে এনজাইমকরণ হবে, তাহলে এনজাইমকরণ হবে কোত্থেকে, গ্রন্থিকোষ হতে, তাহলে বহিঃকোষীয় পরিপাকে এই যে পরিপাকের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো কোত্থেকে আসবে, ওই যে গ্রন্থিকোষ থেকে, তোমার আগের ক্লাসটা বুঝতে হবে তোমাকে। এরপরে আসো এনজাইমকরণ করলো, এনজাইমকরণ করলো, তাহলে এনজাইমকরণের পর এটা কি হয়ে গেল, পরিপাক হয়ে গেল, দেখো এটা পরিপাক হয়ে গেল, তাহলে পরিপাক হয়ে গেল, দেখো এবার একটা খাদ্য পরিপাকের পরে দুইটা পদার্থ তৈরি হয়, একটা পদার্থ হচ্ছে যেগুলো রক্তে শোষিত হবে অর্থাৎ খাদ্য সার তৈরি হবে, খাদ্য সার বা পুষ্টি পদার্থ তৈরি হবে, আরেকটা হচ্ছে বর্জ্য পদার্থ তৈরি হবে যেগুলো মলের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। দেখো আমাদের খাদ্য খাওয়ার পরে উপকারী অংশগুলো পরিপাকের পরে রক্তে শোষিত হয় বা খাদ্য সারগুলো রক্তে শোষিত হয়, আর বর্জ্য পদার্থগুলো মলের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে এইখানেও যে খাদ্য পরিপাকের পরে খাদ্য সার তৈরি হয়েছে, তাহলে খাদ্য সার কোথায় শোষিত হবে, তাহলে খাদ্য সার শোষণ, তাহলে খাদ্য সার শোষণ, আরেকটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন, বর্জ্য নিষ্কাশন, আরেকটা হচ্ছে বর্জ্য কি দিয়ে নিষ্কাশিত হবে। তাহলে আবার একটু খেয়াল করো তো যে এই খাদ্য সার বলতে যেমন গ্লুকোজ তোমার শর্করা পরিপাক হলে গ্লুকোজ তৈরি হবে, তারপর আমিষ পরিপাক হলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, তারপর স্নেহ পরিপাক হলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই ধরনের খাদ্য সারগুলো তৈরি হবে। এই খাদ্য সারগুলা প্রত্যেকটা কোষে কোষে চলে যাবে, এই এন্ডোডার্মিসের প্রত্যেকটা কোষে কোষে চলে যাবে, এই কোষে গিয়ে ওই খাদ্য সারগুলা যেমন C6H12O6 এটা ওখানে গিয়ে অক্সিজেনের সাথে জারিত হয়ে ওই শ্বসন বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি করবে, যেটা মাধ্যমে একটা কোষ ফাংশন করবে। তো এখন তাহলে এই যে এই খাদ্য সারগুলা শোষণ কোথায় হবে, বিভিন্ন কোষ কর্তৃক, প্রত্যেকটা কোষ কর্তৃক এটা কি হবে, এই যে বিভিন্ন কোষ কর্তৃক এটা শোষিত হবে, বিভিন্ন কোষ কর্তৃক শোষণ হবে, বুঝতে পারছো। তাহলে খাদ্য সারগুলো বিভিন্ন কোষ কর্তৃক শোষণ হবে। এবং এবার আসো তো আমরা বলছিলাম এই যে হাইড্রার দেহের একটা পিকুলিয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে এদিকে বন্ধ হওয়ার কারণে হাইড্রার খাদ্যটা বর্জ্য পদার্থটা এদিকে বের না হয়ে মুখছিদ্র দিয়ে বের হয়। তাহলে বলো তো এখানে যে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন হবে সেটা কি দিয়ে হবে, মুখছিদ্র দিয়ে হবে, অর্থাৎ নির্দিষ্ট পথে হবে। তাহলে বলো তো এই 6টা পয়েন্ট আমি আরেকবার তোমাকে কি করতেছি, যে ক্লিয়ার করতেছি ব্যাপারগুলো। আসো কি কি হচ্ছে, যে দেখো খাবারটা যখন সে খেয়ে ফেলছে সিলেন্টারনে আসছে, তাহলে সিলেন্টারনে খাবারটা পরিপাক হবে, এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তাহলে বলো বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়, সিলেন্টারনে হয়। তাহলে খাবারটা এখানে কি দিয়ে প্রবেশ করছে, মুখছিদ্র দিয়ে। খাবারটা কোথায় অবস্থান করতেছে, সিলেন্টারনে অবস্থান করতেছে। খাবারটা পরিপাকের জন্য যে এনজাইমগুলো লাগবে সেগুলো কোত্থেকে আসতেছে, গ্রন্থিকোষ থেকে আসতেছে। এবং খাবার পরিপাকের পর খাদ্য সারগুলো শোষিত হবে কোথায়, বিভিন্ন কোষে, প্রত্যেকটা কোষে। এবং খাদ্যটা আবার হচ্ছে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাবে নির্দিষ্ট পথে বা মুখছিদ্র দিয়ে গেল। এবার আসো যে এখানে বহিঃকোষীয় পরিপাকে কোন ধরনের খাদ্যের পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাকে হচ্ছে তোমার আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়।
পরীক্ষায় আসবে কোন ধরনের খাদ্যের পরিপাক হয়? আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়। তাহলে এখানে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, পরীক্ষায় আসবে। তাহলে এখানে শুধুমাত্র আমিষ জাতের খাদ্যের পরিপাক হয়। তাহলে বলো খাদ্য 3 ধরনের হয় বেসিক্যালি অলওয়েজ, যে শর্করা, আমিষ এবং স্নেহ। তাহলে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে মানে কি? তাহলে শর্করা ও স্নেহ জাতীয় খাদ্যের কি হয় না? পরিপাক হয় না। তাহলে শর্করা ও স্নেহ পরিপাক হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে এখন আসো, তাহলে যে আমিষটা খাবে সেটা কিভাবে পরিপাক হবে? বহিঃকোষীয় পরিপাকে। তাহলে আমিষ পরিপাক হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রথমে তৈরি করবে পলিপেপটাইড। এই জিনিসগুলো আমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করে আমাদের কেন পলিপেপটাইড, পলিপেপটাইড শব্দটা মানে কি, কীভাবে আসছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় বা মানবদেহের পরিপাকের মধ্যে পড়াবো। আপাতত আমাদের এইখানে পরিপাকের মধ্যে আমরা ব্যাপারগুলো একটু তোমাকে বলে যাচ্ছি, এবং এই জিনিসগুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, সেই জন্য একটু তোমার মনে হইতে পারে কঠিন, কিন্তু শর্ট সিলেবাসে থাকলে এগুলো তোমার সহজ মনে হইতো। কেমন শর্ট সিলেবাস, ওই অধ্যায়টা যদি শর্ট সিলেবাসে থাকতো তাহলে তোমার সহজ মনে হইতো। তাও আমি বলে যাচ্ছি, দেখো যে আমিষ ভেঙে কী তৈরি করে পলিপেপটাইড, এর কনসেপ্টগুলো আমি পড়াবো কোথায়? তৃতীয় অধ্যায়ে। আপাতত আমি বলে যাচ্ছি। তাহলে আমিষ পরিপাক হয়, তাহলে আমিষ পরিপাকের জন্য এখানে যে এনজাইমটা লাগবে বহিঃকোষীয় পরিপাকে, সেই এনজাইমটা হচ্ছে পেপসিন এনজাইম। তাহলে পরীক্ষায় আসবে যে বহিঃকোষীয় পরিপাকে কোন এনজাইম লাগে, কোন এনজাইম দরকার হয়? পেপসিন এনজাইম। বহিঃকোষীয় পরিপাকে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? আমিষ জাতীয় খাদ্যের। কোন খাদ্যের পরিপাক হয় না? শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় না, এটা মনে রাখতে হবে। এবং আমিষ ভেঙে কী তৈরি করে? এখানে পরীক্ষায় আসবে আমিষ ভেঙে তৈরি করে হচ্ছে পলিপেপটাইড। বহিঃকোষীয় পরিপাকে আমিষ ভেঙে কী তৈরি করে? পলিপেপটাইড তৈরি করে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এই হচ্ছে আমাদের বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক আশা করি পারবা। এবার আসো, তুমি যখন অন্তঃকোষীয় পরিপাক করবা তখন কম্প্যারিজন করে পড়লে খুব ভালো করে বুঝতে পারবা। এখন আসো, আমরা হাইড্রার আরেক ধরনের পরিপাক আছে, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তাহলে হাইড্রার দেহে কয় ধরনের পরিপাক হয় বলো? 2 ধরনের পরিপাক হয়। কি কি পরিপাক? বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক। আসো, তাহলে অন্তঃকোষীয় পরিপাক নাম থেকেই বোঝা যাচ্ছে কোষের ভিতরে হবে এটা। হ্যাঁ, কোষের কোথায় হবে? ভিতরে হবে। তাহলে অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এবার একটু দেখো তো, যে বলো এখানে বলো, তাহলে এখান থেকে পরিপাক হওয়ার পরে যা অবস্থা আছে সেগুলা এবার তোমার বিভিন্ন কোষ কর্তৃক এটা শোষিত হবে। তাহলে এখানে কোন কোষ সেটাকে শোষণ করবে? তাহলে বলো, অন্তত্বকের সমস্ত অংশ জুড়ে, আমরা বলছিলাম বহিত্বকের সমগ্র অংশ জুড়ে পেশিয়াবর্ণী কোষ থাকে, তাহলে অন্তত্বকের সমগ্র অংশ জুড়ে যে কোষটা থাকবে এটাও হচ্ছে পেশিয়াবর্ণী কোষ বা পুষ্টিকোষ। তাহলে এই যে পেশিয়াবর্ণী কোষ আবার 2 ধরনের, একটা ক্ষণপথযুক্ত, একটা সিলিয়াযুক্ত। তাহলে এবার একটু খেয়াল করো তো, তাহলে এখানে এই যে একটা পেশিয়াবর্ণী কোষ আমি সাপোজ আঁকলাম, খেয়াল করো একটা পেশিয়াবর্ণী কোষ আঁকলাম। তাহলে এই পেশিয়াবর্ণী কোষের এই পেশিয়াবর্ণী কোষের এই ধরনের করে কিছু ক্ষণপথ থাকে। তাহলে বলো, অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? ক্ষণপথযুক্ত পেশিয়াবর্ণী কোষ, বা এটাকে আমরা কি বলি আরেকটা, ক্ষণপথযুক্ত পুষ্টিকোষ। তাহলে ক্ষণপথযুক্ত পেশিয়াবর্ণী কোষ বা ক্ষণপথযুক্ত কোথায় হবে? পুষ্টিকোষে হবে। এখন আসো, এই যে বাইরে সিলেন্টারন, এটার বাইরে তো দেখো, তুমি চিন্তা করো, এই যে এটার বাইরে তো সিলেন্টারন, তাহলে সিলেন্টারন থেকে খাদ্যগুলো এখানে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে দেখো এবার, এখানে খাদ্যগুলো প্রবেশ করবে। তাহলে খাদ্যগুলো 3 ভাবে প্রবেশ করে। একটা প্রবেশ করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তাহলে খাবারটা প্রবেশ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। অথবা দেখো, এখন আমরা তোমাদেরকে কোষের গঠন অধ্যায়, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে ফেগোসাইটোসিস বলবো। ফেগোসাইটোসিস মানে কঠিন পদার্থ বক্ষণের প্রক্রিয়া, মানে কঠিন পদার্থ যখন কোষের ভিতরে ঢুকবে ওটা ফেগোসাইটোসিস। ঠিক একইভাবে যদি তরল পদার্থ কোষের ভিতরে ঢুকে ওটা পিনোসাইটোসিস। তাহলে এখানে যদি এটা কঠিন পদার্থ না হয়ে যদি তরল অবস্থায় ঢুকে তখন এটাকে কি বলবো আমরা? পিনোসাইটোসিস। তাহলে অন্তঃকোষীয় প্রক্রিয়ায় তাহলে খাদ্য গ্রহণ কোন প্রক্রিয়া হয়? কোষের ভিতরে ফেগোসাইটোসিস বা ফিনোসাইটোসিস। অর্থাৎ অথবা যদি এটা এই যে তোমার গ্যাসীয় পদার্থ হয় তাহলে এটা কোন প্রক্রিয়ায় প্রবেশ করবে? ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে দেখো, বহিঃকোষীয় পরিপাকে খাদ্য গ্রহণ হয়েছিল মুখছিদ্র দিয়ে, আর অন্তঃকোষীয় পরিপাকে খাদ্য গ্রহণটা ক্ষণপথযুক্ত পেশিকোষের মধ্যে কিভাবে ঢুকতেছে? দেখো কিভাবে ঢুকতেছে, সেটা হচ্ছে ফেগোসাইটোসিস বা পিনোসাইটোসিস বা ব্যাপন প্রক্রিয়ায়। মনে থাকবে? তাহলে গেল, ঢুকলো। এখন ঢুকে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে খাদ্য গহ্বর, এটা হচ্ছে কোষের ভিতরে একটা গহ্বর যেটাকে আমরা খাদ্য গহ্বর বলতেছি। এটা কি? এটা হচ্ছে খাদ্য গহ্বর। এই যে এটা হচ্ছে খাদ্য গহ্বর, এটা হচ্ছে খাদ্য গহ্বর। খেয়াল করো, তাহলে বলো, তুমি এখন এখান থেকে বাসায় গেলা,
তাহলে বলো তো তুমি কি তোমার ড্রয়িং রুমে বসে থাকবা নাকি তুমি তোমার ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে যাবে? অবশ্যই বেডরুমে চলে যাবা, কারণ তোমার বেডরুম হচ্ছে তোমার ওখানে খাট আছে, পড়ার টেবিল আছে, তুমি তোমার আস্তানাতে চলে যাবা, তোমার আস্তানা তোমার বেডরুম। তাহলে বলো তো একটা কার্য ফেগোসাইটোসিস স্পিনোসাইটোসিস বা ব্যাপন প্রক্রিয়া এখানে ঢুকে এই সাইটোপ্লাজমে বসে থাকবে নাকি তার আস্তানা, তার বেডরুম কোনটা, খাদ্যর বেডরুম কোনটা, খাদ্য গহ্বর, সে কোথায় প্রবেশ করবে? খাদ্য গহ্বরে প্রবেশ করবে। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে এটা সংগঠিত হয়, এক নাম্বার এটা সংগঠিত হয় এখানে, আর এটা এটা এই যে খাদ্য গ্রহণটা এই প্রক্রিয়ায় হয়। তারপর আসো খাদ্যের অবস্থান, তাহলে খাদ্যের অবস্থান 3 নাম্বার, খাদ্যের অবস্থান কোথায় হবে? খাদ্য গহ্বরে। খাদ্যের অবস্থান কোথায় বলো? খাদ্যের অবস্থান হচ্ছে খাদ্য গহ্বরে। তাহলে খাদ্য এখানে চলে আসবে, এই যে খাদ্য গহ্বরে চলে আসবে। এবার আসো এটা এখানে পরিপাক করবে। এবার পরিপাকের জন্য এনজাইম কোত্থেকে আসবে? পরিপাকের জন্য এনজাইম আসবে কোত্থেকে? দেখো সাইটোপ্লাজম থেকে আসবে। তাহলে পরিপাকের জন্য এনজাইম কোত্থেকে আসবে? তাহলে এনজাইম আসবে সাইটোপ্লাজম হতে। আর বহিঃকোষীয় পরিপাকে এনজাইম কোত্থেকে আসছিল বলো? বহিঃকোষীয় পরিপাকে এনজাইম কোত্থেকে আসছিল? গ্রন্থিকোষ থেকে। তাহলে ঠিক একইভাবে এখানেও 2 ধরনের পদার্থ তৈরি হবে পরিপাকের পরে, একটা হচ্ছে খাদ্যসার আর একটা হচ্ছে কি বর্জ্য পদার্থ। তাহলে এখানে খাদ্যসার কোথায় কোথায় শোষিত হবে? এখান থেকে খাদ্যসার বের হয়ে আবার সাইটোপ্লাজমে চলে আসবে। তাহলে এখানে খাদ্যসার শোষিত হয় কোথায়? সাইটোপ্লাজমে। খাদ্যসার শোষিত হয় কোথায় বলো? সাইটোপ্লাজমে। এবং বর্জ্য পদার্থ ওখানে কি হয়েছিল? মুখছিদ্র বা নির্দিষ্ট পথে কি হয়ে যাচ্ছিল? বের হয়ে যাচ্ছিল। এখানে নির্দিষ্ট পথে হয় না। এখানে নির্দিষ্ট পথে হয় না। তাহলে বলো তো আমরা এখানে একটু তোমাকে পুরা জিনিসটা বলছি, দেখো আরেকবার। এটা কোথায় সংগঠিত হয়? ক্ষণপথযুক্ত পেশিয়াবর্ণী কোষে। আর এটা কোথায় সংগঠিত হয়? সিলেন্টারনে। তারপর ওখানে খাদ্য গ্রহণ মুখছিদ্র দিয়ে হয়, এখানে ফেগোসাইটোসিস স্পিনোসাইটোসিস এবং ব্যাপন প্রক্রিয়ায় হয়। আর এখানে দেখো খাদ্যের অবস্থান সিলেন্টারনে, আর এখানে খাদ্যের অবস্থান কোথায়? খাদ্য গহ্বরে। আর এখানে দেখো এনজাইম নিঃসরণ গ্রন্থিকোষ থেকে হয়, আর এখানে এনজাইম নিঃসরণ সাইটোপ্লাজম থেকে হয়। আর দেখো তো এখানে খাদ্যের শোষণটা বিভিন্ন কোষ থেকে হবে, বিভিন্ন কোষ কর্তৃক শোষণ হবে, এখানে সাইটোপ্লাজমের শোষণ হবে। আর এখানে নির্দিষ্ট পথ দিয়ে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হবে, আর এখানে নির্দিষ্ট পথ দিয়ে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হবে না। তাহলে এবার আসো তো যে ওখানে এবার বলো বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র কোন ধরনের খাদ্যের পরিপাক হয়েছিল বলো তো? শুধুমাত্র খাদ্যের পরিপাক হয়েছিল আমিষ। তাহলে এখানে শর্করা, তাহলে এখানে শর্করা, আমিষ এবং স্নেহ সবগুলা খাদ্যের পরিপাক হবে। যেমন শর্করা পরিপাক হয়ে কি হবে? গ্লুকোজ। তাহলে শর্করা পরিপাক হয়ে কি তৈরি হবে? গ্লুকোজ। যেমন আমিষ পরিপাক হয়ে কি হবে? অ্যামিনো অ্যাসিড। বলো কি অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড। বলো স্নেহ পরিপাক হয়ে কি হবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। বলো ফ্যাটি অ্যাসিড এবং কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। শেষ। তাহলে এখানে 3 ধরনের খাদ্য পরিপাক হয়। এখন কোথায় কিনে এনজাইম লাগে? যেমন শর্করা পরিপাকের জন্য সব সময় যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে অ্যামাইলেস। বলো আমার মুখে মুখে কোন এনজাইম? অ্যামাইলেস। তাহলে অ্যামাইলেস কোন পরিপাকের জন্য লাগে? অন্তঃকোষীয় পরিপাকের জন্য। তাহলে অ্যামাইলেস কোন ধরনের খাদ্যকে পরিপাক করে? শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। এবার আসো তাহলে এখানে যে আমিষটা, তাহলে এই আমিষটাকে আমিষ পরিপাক হবে নাকি পলিপেপটাইড পরিপাক হবে? পলিপেপটাইড পরিপাক হবে। কেন বলো তো? কারণ এই আমিষটা তো বহিঃকোষীয় পরিপাকে অলরেডি পরিপাক হয়ে পলিপেপটাইডে বসে আছে, সেই পলিপেপটাইডে না কোষের মধ্যে শোষিত হয়েছে বা কোষের ভিতর ঢুকছে। তাহলে এখানে পরিপাক কি আমিষের হবে নাকি পলিপেপটাইডের হবে বলো তো? এখানে কি আমিষের হবে নাকি পলিপেপটাইডের হবে? এখানে আমিষের হবে নাকি পলিপেপটাইডের হবে? তাহলে এখানে পলিপেপটাইডের হবে। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? এই জায়গায় লিখবো হচ্ছে আমরা পলিপেপটাইড। তাহলে পলিপেপটাইডকে এখানে পরিপাক, ওখানে আমিষকে পরিপাক করছিল পেপসিন, আর এখানে পলিপেপটাইডকে পরিপাক করবে হচ্ছে ট্রিপসিন। আর স্নেহকে পরিপাক করবে বলো তো? স্নেহকে ইংরেজিতে কি বলি আমরা? স্নেহকে ইংরেজিতে বলি লিপিড। বলো স্নেহকে ইংরেজিতে কি বলি? লিপিড। তাহলে লিপিড থেকে লাইপেস। তাহলে স্নেহ পরিপাককারী এনজাইমের নাম কি হবে এখানে বলো তো? স্নেহ পরিপাককারী এনজাইমের নাম হবে লাইপেস। বলো স্নেহ পরিপাককারী এনজাইমের নাম কি হবে? লাইপেস। তাহলে বলো তো আমরা আরেকবার বলে আসি, তাহলে অন্তঃকোষীয় পরিপাককারী অন্তঃকোষীয় পরিপাকে কি কি এনজাইম দরকার? 3টা এনজাইম। কি কি বলো তো? অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেস। বলো তো অ্যামাইলেজ কাকে পরিপাক করে? শর্করাকে। কেমন? কাকে? শর্করাকে। আর ট্রিপসিন কাকে পরিপাক করে? আমিষকে। আর লাইপেস কাকে পরিপাক করে? লিপিডকে পরিপাক করে। শেষ। তাহলে এটা তোমার লাগবে। এবার আসো এই যে শর্করা, এগুলো হচ্ছে আমরা তোমাদের কোষ রসায়ন অধ্যায়ে পড়াবো, উদ্ভিদ বিজ্ঞানের 3য় অধ্যায়। এই যে শর্করা, শর্করা বা কার্বোহাইড্রেট অনেক ধরনের হয়। যেমন
দেখো আমরা যে ভাতটা খাই এটাকে আমরা বলি স্টার্চ বা শ্বেতসার। আবার আসে দেখো আইস জাতীয় এক ধরনের শর্করা থাকে, এটাকে বলি হচ্ছে আমরা সেলুলোজ। বলো কি বলি? সেলুলোজ। তাহলে এখন আসো, এখানে শর্করা পরিপাক হয় ঠিক আছে, কিন্তু শর্করা সব শর্করা পরিপাক হয় না। এই যে সেলুলোজ পরিপাক হয়, কিন্তু এটা পরিপাক হয় না। ভালো করে খেয়াল করো, এই যে এটা পরিপাক হয় না, স্টার্চ পরিপাক হয় না। কি পরিপাক হয় না? স্টার্চ পরিপাক হয় না। তাহলে এখানে তাইলে আমরা বলতে পারি তাইলে একটা কথা, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাকে শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক হয় না। শ্বেতসার পরিপাক হয় না মানে কি বললাম? ওই যে শর্করা পরিপাক হয় ঠিক আছে, তো শর্করার মধ্যে শ্বেতসারও এক ধরনের শর্করা, কিন্তু এই শ্বেতসারটা পরিপাক হয় না। আরেক ধরনের যে সেলুলোজ আছে সেটাই পরিপাক হয়। সেই জন্য বলা হয় যে অন্তঃকোষীয় পরিপাকে কোন ধরনের খাদ্যের পরিপাক হয় না বলো তো? শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তাহলে পরীক্ষায় যদি আসে বহিঃকোষীয় পরিপাকে কোন ধরনের খাদ্যের পরিপাক হয় না? শর্করা এবং স্নেহ। আর অন্তঃকোষীয় পরিপাকে শ্বেতসার। আর বহিঃকোষীয় পরিপাকে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়। আর অন্তঃকোষীয় পরিপাকে শর্করা, আমিষ, স্নেহ তিনটা ধরনের খাদ্যের পরিপাক হয়। তাহলে আমরা এই পুরা জিনিসটা হাইজার অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক পুরা জিনিসটা বুঝছি কিনা বলো? তাহলে এখান থেকে তুমি কয়টা পার্থক্য বলতে পারতেছো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপর এদিকে সে 7টা পার্থক্য, এই যে কোন ধরনের খাদ্যের পরিপাক হয় সেটা বলতে পারতেছো। আর 8 নাম্বার কোন ধরনের খাদ্যের পরিপাক হয় না সেটা বলতে পারতেছো। 9 নাম্বার এখানে কি এনজাইম রয়েছে আর ওখানে কি এনজাইম রয়েছে সেটা তুমি বলতে পারতেছো। এখানে পেপসিন আর ওখানে কি ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। তাহলে তুমি আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের লেকচার 4 ছিল হাইড্রার। তুমি সুন্দর করে এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবা। তাহলে আজকে আমরা তোমাদেরকে বেসিক্যালি নিউরোসাইটের 5টা অংশ সেটা বললাম, সূত্রক নিক্ষেপ কীভাবে হয় সেটা বললাম, হাইড্রা কীভাবে শিকার ধরে সেটা বললাম, তারপরে পরিপাকগুলোও বললাম, অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক।